আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 16 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে শ্রেণী সংযোগে সাজালে তুল্য ধারকত্ব কত? তো আমাদের তুল্য ধারকত্ব আমরা দুইভাবে নির্ণয় করব। প্রথমে আমরা একটু জানি যে তুল্য ধারকত্ব তুল্য ধারকত্ব আমরা শিখবো হলো বা তুল্য ধারকত্ব বের করতে পারবো আমরা দুইটি উপায়ে। একটা হইল শ্রেণী সংযোগ, আর একটা সমান্তরাল সংযোগ। তো শ্রেণী সংযোগটা হলো, যেমন এই প্রশ্নে আমাদের শ্রেণী সংযোগের তুল্য ধারকত্ব বের করতে বলছে। তো যদি শ্রেণী সংযোগ হয়, আমরা সংক্ষেপে জানবো, শুধু সূত্রগুলো জানবো। শ্রেণী সংযোগ, আর এই পাশে মনে করো আমরা সমান্তরাল সংযোগটাও দেখে ফেলবো। সমান্তরাল সংযোগ তো শ্রেণী সংযোগটা হইতে পারে এমন যে নিচে একটা আমাদের ব্যাটারি বা কোষ, যে কোনো কিছু হইতে পারে। আমাদের ধারকগুলাকে এভাবে দেখানো হয়। রোধগুলাকে আমরা দেখতাম কিভাবে, এভাবে, আর ধারকগুলাকে দেখা হয় এইভাবে। তো এখানে আমরা তিনটা ধারক দিয়ে দিছি, একটার পর আরেকটা, একটার পর পর যদি থাকে, এই ধারকটাকে আমরা বলবো C1, এটা C2, এটা C3। এভাবে যখন থাকবে সেটাকে বলা হয় শ্রেণী সংযোগ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র হলো যে এই জায়গায় ধারকত্বটা কি হবে, ধারকত্ব হবে CS। তো এই জায়গায় CS আর এই C1 C2 C3 এর মধ্যে সম্পর্কটা হবে 1/CS ইকুয়াল টু 1/C1 যোগ 1/C2 যোগ 1/C3, এমন ভাবে থাকবে, 1/by থাকবে। আমরা 9-10 রোধ নির্ণয়, রোধের তুল্য রোধ বের করছিলাম, সেখানে সমান্তরালটা যেমন ছিল ধারকের বেলা শ্রেণীতে তেমন। আবার সমান্তরাল বলতে আমরা বুঝবো হলো এমন। আমরা কোষ বা ব্যাটারিটা আঁকলাম। তো এই জায়গায় আমাদের দুইটা দিয়ে দিই। তো অবশ্যই এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে। এটা C1 বললাম, এটা C2 বললাম। যদি এমন ভাবে হয়ে যায় 2 ভাগ হয়ে গেল বা 3 ভাগ, যে কয়টা ভাগ হয়ে গেছে, এক কথায় ভাগ হয়ে যাবে এবং সেই ভাগগুলো মিলিত হবে। ঠিক আছে? একটার পর আরেকটা না। চাইলে দেখো আমি C2 দিয়েই চলে যেতে পারি, C1 এ আমি প্রবেশ নাও করতে পারি। যদি এইরকম আকারে থাকে তখন আমরা বলি সমান্তরালে তুল্য রোধ বের করছি, সেটা ছিল এমন। আর এখানে আমরা সমান্তরাল সংযোগে তুল্য রোধ, সেটাকে অবশ্যই CP বলবো। আর এখানে তুল্য রোধ হবে শ্রেণীর মতো, CP ইকুয়াল টু হবে C1 যোগ C2, যে কয়টা থাকবে। এখানে যেহেতু দুইটা রাখছি তাহলে দুইটা। তো এইভাবে আমরা বের করতে পারবো। মূলত এই শ্রেণীতে থাকলে আমাদের সূত্র এইটা, সমান্তরালে থাকলে সূত্র হলো এইটা। এবার আমাদের প্রশ্নটা আমরা দেখি। আমাদের দুইটা ধারকত্ব বিশিষ্ট দুইটা ধারককে, একটা 16 মাইক্রোফ্যারাড আর একটা হলো 12 মাইক্রোফ্যারাড, এই দুটো শ্রেণী সংযোগে সাজাই। ঠিক আছে? শ্রেণী সংযোগ, একটা 16 আর একটা 22। তো আমরা এবার সমাধান করি। ধরি C1 ইকুয়াল টু 16 মাইক্রোফ্যারাড আর C2 হলো 22 মাইক্রোফ্যারাড। দেখবো এখানে C1 ও C2 এর তুল্য ধারকত্ব বা লিখতে পারো C1 ও C2 শ্রেণীতে বিদ্যমান, তাই তুল্য ধারকত্ব CS হলে C
সিএস ইকুয়াল টু কি লেখা যাবে, সরি যেহেতু শ্রেণীতে আছে তাই না, তাহলে শ্রেণীতে থাকলে আমাদের তো সূত্রটা কেমন, 1/CS, এখানে দুইটা ধারকত্ব বের করতেছি C1 এবং C2, তাহলে 1/C1 যোগ 1/C2, যখন শ্রেণীতে থাকবে তখন আমাদের সূত্রটা কি হবে, এমন হবে 1/CS ইকুয়াল টু 1/CN প্লাস 1/C2, তাহলে এখানে 1/C1, C1 এর মান 16, C2 এর মান হলো 22, আর তোমরা চাইলে এককটাও লিখতে পারো, মাইক্রোফ্যারাড। এবার এই দুইটা আমরা যোগ করব, তো যোগ ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ক্যালকুলেটর ছাড়াও তুমি চাইলে করতে পারো, ক্যালকুলেটর ছাড়া দিয়ে করাটা মনে হয় কঠিন হয়ে যাবে। এই দুইটা লসাগু বের করতে হবে, মনে করো লসাগু যদি বের করি 16 আর 22, 2 দিয়ে গেলে এটা হবে 8, এটা হবে 11, তার মানে আর কিন্তু যায় না, 88 166 হয়, 88 দুগানে 176, 88 দুগানে 160, 176 হবে, লসাগু হবে 176, তো সেটাও করতে পারি, অনেক জটিল হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর 1/16 দেই, বেশি জটিল হবে না, করা যাবে কিন্তু একটু টাইম লাগবে। 1/22 মাইক্রোফ্যারাড দেওয়া লাগবে না, দিব না, ইকুয়াল টু 19/176, তাহলে এখানে হইতেছে যোগ করলে হবে 19/176 মাইক্রোফ্যারাড, যোগ করলে মাইক্রোফ্যারাড কিন্তু নিচে লসাগু করলে হবে 176 মাইক্রোফ্যারাড, 176 মাইক্রোফ্যারাডকে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 22 হবে মনে হয়, বা যাই হবে এটা লিখব, ঠিক আছে। তো আমরা 1/CS এর মান এইটা হয়েছে, তাহলে সুতরাং লিখতে পারি CS ইকুয়াল টু 1/CS কে উল্টাইলে কি হয়ে যাবে, CS, তাহলে এইটাকে আমাদের বাম সাইডে যেহেতু উল্টাই দিয়েছি, তাহলে এই পাশেও কি করতে হবে, উল্টাই দিতে হবে, তাহলে এখানে হবে 176 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই 19, মাইক্রোফ্যারাডটা হলো একক, ঠিক আছে, এটা আমাদের নিচে ছিল, এখন উল্টাই গেলে উপরে হয়ে যাবে। এবার 176 কে 19 দিয়ে ভাগ করি, 176 ডিভাইডেড বাই 19, 9.26, 10 to the power 0, সাইন্টিফিক মোডে আছে তো, শিফট চাপ দিয়ে মোড দিয়ে নরমালে দিয়েই দেখবো এটাই আসবে, 9.26315, তাহলে 9.26 বলতে পারি আমরা, তাহলে বলতে পারি 9.26 মাইক্রোফ্যারাড। আমাদের অ্যান্সারটা একটু মিলাই নেই, 9.27 লিখছে, সমস্যা নেই, আমাদের 9.26 এর পরে 3 আছে, ঠিক আছে, তাহলে আমরা 9.26 লিখলেই বেটার হবে, এটাই অ্যান্সার, কোনো সমস্যা নেই। আমাদের এই প্রশ্নটা হলো 4 মাইক্রোফ্যারাড এবং 8 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট দুইটি ধারককে 100 ভোল্ট ব্যাটারির সাহায্যে সমান্তরালে যুক্ত করা হলো, ধারক দুটির তুল্য ধারকত্ব নির্ণয়। তো লিখবো, ধরি দুইটা ধারকত্ব দিয়ে আছে, দুইটা ধারকের ধারকত্ব দিয়ে দিয়েছে, তাহলে একটা ধরলাম C1 4 মাইক্রোফ্যারাড, আর একটা হলো C2 8 মাইক্রোফ্যারাড, আবার একটা বিভব দিয়ে দিছে 100 ভোল্ট, এটা মূলত আমাদের কোনো কাজেই লাগবে না, ধারকত্ব বের করতে কাজে লাগবে না। দেখবো C1 ও C2 সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে, অর্থাৎ এই দুইটা ধারকত্বকে আমরা কি বলবো, তুল্য ধারকত্বকে আমরা যদি সিপি বলি, সমান্তরালে থাকলে তো আমরা সিপি বলি, সিপি ইকুয়াল টু কি হবে, C1 যোগ C2। আচ্ছা, এইটা যদি এই যে এই কথাটা যদি আমরা চিত্রে আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের যে ব্যাটারিটা হবে এমন, তারপর দুইটা তো আমাদের সমান্তরাল আছে তাই না, তাহলে এই যে আমরা যে চিত্র আঁকছিলাম, এইটা হলো 100 ভোল্ট, আর এখানে আমাদের একটা হলো 4 মাইক্রোফ্যারাড, আর এটা হলো 8 মাইক্রোফ্যারাড। তো এখানে আমরা C1 এর মান হলো 4 মাইক্রোফ্যারাড, C2 এর মান হলো 8 মাইক্রোফ্যারাড, যোগ করে দিব, সমান্তরালে তো সাধারণ যোগের মতো, তাহলে হবে 12
মাইক্রোফ্যারাড। সমান্তরালে থাকলে একদম ইজিলি বের করা যায়। অ্যান্সার কিন্তু আমাদের মিলে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 4, 3 ও 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পূর্ণ তিনটি ধারককে এমন ভাবে যুক্ত করা হলো যেন প্রথমটি ও দ্বিতীয়টি শ্রেণীবদ্ধভাবে সজ্জায় এবং তৃতীয়টি এদের সাথে সমান্তরাল সজ্জায় থাকে। সংযোগের তুল্য ধারকত্ব নির্ণয় করে। তো আমরা যদি এটাকে একটু চিত্র আঁকার চেষ্টা করি, চিত্র আঁকতে হবে না, যদি চিত্র আঁকার চেষ্টা করি তাহলে সেটা হবে এমন। প্রথম দুইটা থাকবে কিসে? প্রথমটি ও দ্বিতীয়টি থাকবে শ্রেণীতে এবং ওই শ্রেণীটার সাথে তৃতীয়টা থাকবে সমান্তরাল। তার মানে এটাকে আমরা যদি এভাবে বলি, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা আমরা বললাম C1, এটাকে বললাম C2। এই দুইটা যে হয়, এই দুইটার সাথে তৃতীয়টা কিসে থাকবে? সমান্তরালে থাকবে, C3। তাহলে এই দুইটা আমাদের শ্রেণীতে আছে, এই শ্রেণীটার সাথে তৃতীয়টা আমাদের কিসে আছে? সমান্তরালে আছে। আর এইটার ধারকত্ব বের করতে হবে C1, C2। তো আমরা বলে নেব যে প্রথমটাকে আমরা বলছি C1, দ্বিতীয়টাকে C2, এভাবে ধরি। C1 হলো 4 মাইক্রোফ্যারাড, C2 হলো 3 মাইক্রোফ্যারাড, আর C3 হলো 2 মাইক্রোফ্যারাড। লিখবো C1 ও C2 কিসে? শ্রেণীতে। লিখবো এখানে C1 ও C2 শ্রেণীতে থাকায় ধারকত্ব CS হলে শ্রেণীতে থাকলে 1/CS, 1/by করতে হয়। 1/C1 যোগ 1/C2, এখান থেকে গিয়ে CS বের করব। তো একটা হলো 4 আর একটা 3। 1/4 মাইক্রোফ্যারাড, 1/3 মাইক্রোফ্যারাড। লসাগু করলে হবে 12 মাইক্রোফ্যারাড, এখানে 3 আর 4 7। তাহলে এবার 1/CS এর মান বের করছি, তাহলে সুতরাং CS ইকুয়াল টু উল্টাই দিতে হইব। 1/CS কে উল্টাই দিলে হবে CS, তাহলে এই পাশে আমরা উল্টাবো 12 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই 7। 12 কে 7 দিয়ে ভাগ করব, কত হবে? 1.7130 মানে 4, এমন কিছু হবে। ঠিক আছে, মাইক্রোফ্যারাড। তাহলে আমরা কি করলাম? তুল্য ধারকত্ব মানে একত্র করে ফেলা। এই যে C1 এবং C2 এইটাকে কি একত্র করে ফেললাম। তাহলে পরবর্তী চিত্রটা কেমন হবে? যে পরবর্তী চিত্রটা যদি তোমরা আঁকতে চাও, আঁকার প্রয়োজন নেই, আঁকার কোনো প্রয়োজন নাই। আমরা একটা আইকা দিলাম। এই যে এইটা C1 আর C2 এই দুটো মিলে কি হয়ে গেছে? CS হয়ে গেছে। আর এটা তো C3 আছে। এবার CS আর C3 কে সমান্তরালে সংযোগ করবো, তাহলে তো টোটাল মিলে একটা হয়ে যাবে। এই দুইটাকে এখন একটা বানাই ফেলবো। তার মানে প্রথমে এই দুইটাকে একটা বানাইলাম, তবে এই একটা আর এই একটাকে একটা বানাই ফেললাম, তারপর তিনটা মিলে কি হয়ে গেল? একটা হয়ে গেল। এটাকেই বলা হয় তুল্য, মানে একসাথে। তো একসাথে ধারকত্ব নির্ণয় করবো। এবার আমাদের এই CS তো আমাদের C1 আর C2 এর মিলে হয়ে গেছে CS। এবার এই CS এবং C3 বাকি আছে না একটা, সেটার সাথে তুল্য ধারকত্ব বের করবো। লিখবো আবার CS ও C3 সমান্তরালে হওয়ায় তুল্য ধারকত্ব, ওখানে শুধু ধারকত্ব না লিখে তুল্য ধারকত্ব লিখতে পারি। তুল্য ধারকত্ব CP হলে CP ইকুয়াল টু CS যোগ C3, কারণ CS এবং C3 কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে সাধারণ যোগের মতো। তো এই CS এর মানটা আমরা কত পাইছি? 1.714 মাইক্রোফ্যারাড। C3 এর মান মনে হয় 2 দেওয়া ছিল, দেখে নেই, 2 মাইক্রোফ্যারাড।
তো সাধারণ যোগ করলে কত হবে 3.714 মাইক্রোফ্যারাড। আমরা একটু অ্যান্সারটা মিলে আসি। 3.71 লিখছে, আমরা একদম 714 একটু বেশি লিখছি, একদম পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো প্রতিটি 5.00 মানে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ইন্টু দিয়ে দিচ্ছে, তার মানে সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার, মানে এটা একটা ক্ষেত্রফল, ঠিক আছে। তো এত ক্ষেত্রফল মাপে দুইটা সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য দিয়া দিছে, একটা ক্ষেত্রফল দিয়া দিছে। বলছে প্রত্যেক পাতের আধানের পরিমাণ কত। তো লিখতে পারো এখানে ক্ষেত্রফলকে আমরা অবশ্যই এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, মানে আমরা বলতে পারি 30 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এটাকে মিটার স্কয়ারে নিয়ে নিতে পারি। মিটার স্কয়ারে নিতে গেলে কি করতে হবে, 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে 30 100 স্কয়ার দিয়ে ভাগ করা মানে 10⁻⁴ গুণ করা মিটার স্কয়ার। তারপরে আমাদের দিয়ে দিছে প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ই ইকুয়াল টু হলো 1.24 ইন্টু 10⁻⁶ নিউটন পার কুলম। এই দুইটা তথ্য দিয়ে দিছে। বলছে আধান, প্রত্যেক পাতের আধান, দুইটা সমান্তরাল পাত দিয়ে দিছিল আধানকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কিউ ইকুয়াল টু, ঠিক আছে। এইটা আমাদের জানতে চাইছে। এবার আমরা এখান থেকে এ ই জানি, কিউ বের করবো। দেখবো আমরা জানি কি জানি সেটাই লিখবো। আমরা জানি ই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ইপসাইলন নট এ। এটা আমরা জানি। কিভাবে জানি যদি বলো, তাহলে আমরা একটু শর্টকাটে এখান থেকে একটু দেখি যে আমরা জানি ই ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে আলাদা আলাদা যদি দেখো, কিউ উপরে আছে সেই কিউ লিখলাম, তারপরে 1/ইপসাইলন নট এটা লিখলাম, তারপর দেখলাম 1/4 পাই আর স্কয়ার লিখলাম। তাহলে দেখো এখানে কি কি হয়, এটা হবে কিউ, এটা হবে 1/ইপসাইলন নট, এখানে হবে 1/a। নিচে কি থাকতেছে ইপসাইলন নট এ, আর উপরে থাকবে কিউ। এই 4/r² বলতে ক্ষেত্রফল বোঝানো হয়েছে, ঠিক আছে, কোন তলের ক্ষেত্রে। তাহলে এখানে তো ক্ষেত্রফল দিয়েই দিচ্ছে এ ইপসাইলন নট, তাহলে ইপসাইলন নট এ, আর উপরে হবে কিউ, আর আমাদের বাম সাইডে তো ই আছে। তো এখান থেকে আমরা এই সূত্রটা পাইছি, বা এটা আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে। তো আমরা যেহেতু আধান বের করব, তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ ইকুয়াল টু ই ইপসাইলন নট এ। তাহলে ই এর মান তো দিয়ে দিছে 1.24 ইন্টু 10⁻6। এই যে ইপসাইলন নট, এটার মান আমাদের জানতে হবে। এটার মান হলো 8.854 ইন্টু 10⁻⁻12। এর মান আমরা বের করছিলাম 30 ইন্টু 10⁻⁻4। আধানের একক অবশ্যই কুলম্ব। তো এই মানটা আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে, ইপসাইলন নট এর মান। তো এবার এই পুরোটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণ করে ফেলি। 1.24 ইন্টু 10⁻6, তারপর ইন্টু দিব 8.854 ইন্টু 10⁻⁻12, তারপর ইন্টু দিব 30 ইন্টু 10⁻⁻4। বিশাল একটা মান। সাইন্টিফিক মোডে নিয়ে নেই, শিপচাপ দিয়ে মোড, তারপর 7 3 4 যা দাও 4 দিয়ে দিলাম। 3.294 ইন্টু 10⁻⁸, 3.294 ইন্টু 10⁻⁸। আমরা একটু অ্যান্সারটা মিলাই নিই। 3.294 লেখে নেয় ইন্টু 10⁻⁸ কুলম্ব, একদম পারফেক্টলি অ্যান্সার মিলে গেছে। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো।